পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ হচ্ছে মা। মায়ের কাছে একটি সন্তান যেমন তার জগৎ, তেমনি একটি সন্তানের কাছেও তার মাই সবকিছু। সৃষ্টির শুরু থেকেই মা আর সন্তানের বন্ধন চিরন্তন শাশ্বত। সকল বিপদ আপদ, ঝড় ঝামেলা আর দুঃখ ব্যথা থেকে একজন মা তার সন্তানকে সব সময় আগলে রাখেন। তবে আমাদের আজকের গল্পের একজন মা তার নিজের সন্তানকেই জন্মের পরপরই রাস্তায় ফেলে দেয়। এরপর থেকেই সেই ছোট্ট বাচ্চাটির জীবনের সাথে ঘটে যাওয়া গল্পগুলো তোমাদের মনকে কোমল করে তুলবে। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য অত্যন্ত ইমোশনাল একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি, যার নাম হলো ক্রিস্টাল গার্ল। আমি কানিজ শিমু আছি তোমাদের সাথে। তো চলো আজকের মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই জুই নামের একজন মহিলা তার ছোট্ট মেয়েটিকে একটি লেকের পাশে রেখে কাছে থাকা একটি গাছের পেছনে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। কোনো এক অজানা কারণে জুই তার মেয়েটিকে মাটিতে ফেলে রেখেছিল যেন কেউ এসে তাকে নিয়ে যায়, কিন্তু নিজের বাচ্চাটিকে এমন স্বার্থপরের মতো ফেলে দিতে তার অনেক কষ্ট হচ্ছিল। তাই নিজের ভুলটি বুঝতে পেরে সে কান্না করতে করতে যখন তার বাচ্চাটিকে ফিরিয়ে আনতে যায়, তখন সে তার বাচ্চাটিকে সেখানে আর খুঁজে পায় না। বাচ্চাটিকে ওভাবে পড়ে থাকতে দেখে কেউ হয়তো তাকে তার সাথে করে নিয়ে গেছে। নিজের অমন দুধের শিশুটিকে হারিয়ে ফেলে সে পাগলের মতো করে কান্নাকাটি করতে থাকে। এরপর 8 বছর পরের দৃশ্যে দেখানো হয় যে জুয়ের মেয়েটি এখন বড় হয়ে গেছে। সেই ফুলের মতো মিষ্টি মেয়েটির নাম গোয়েন, যার কিনা নাচ গান করতে অনেক ভালো লাগে। 8 বছর আগে জুন নামের একজন লোক গোয়েনকে সেই লেকের পাশ থেকে তুলে নিজের সাথে নিয়ে গিয়েছিল। সে গোয়েনকে নিজের মেয়ের মতো করেই পরম আদর যত্নে বড় করে তুলেছে। জুন পেশায় একজন আর্টিস্ট, যে কিনা কাঁচ দিয়ে সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করে। তার ওয়াইফের নাম লি, সেও একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করে। লি আর জুন মিলেই গত 8 বছর ধরে গোয়েনের দেখাশোনা করে গেছে। আমাদের গোয়েন দেখতে যেমন মিষ্টি, সেরকমই বুদ্ধিমতী। সে সবসময় নিজের ভালোর কথা ভাবার আগে অন্যদের ভালোর কথা ভাবে। বাবা মাকে সাহায্য করার জন্য ঘরের অনেক কাজ সে নিজে হাতেই করত। সে এখনো এটা জানে না যে জুন আর লি তার বায়োলজিক্যাল বাবা মা না। সে নিজের বাবা মাকে অনেক ভালোবাসে। তো একদিন গোয়েন চুলার ওপর কিছু গরম করতে দিয়ে খেলতে চলে যায়। তবে খেলতে খেলতে তার যে চুলা বন্ধ করতে হবে সেই কথা সে ভুলে যায়। এমন সময় লি কাজ শেষ করে বাসায় ফিরে এসে কিছু একটা পুড়ে যাওয়ার ঘ্রাণ পায়। তাই সে দৌড়ে রান্নাঘরে যায় আর চুলা থেকে পাতিল সরাতে গিয়ে তার হাতটি পুড়ে যায়। তাই সে রেগে গিয়ে গোয়েনকে বেশ বাজেভাবে বকতে থাকে। তখন জুনও বাসায় ফিরে আসে। জুন লি এর কাছে জানতে চায় যে সে কেন গোয়েনকে এত বকাবকি করছে। তবে লি জুনকেও কথা শুনিয়ে নিজের রুমে চলে যায়। এরপর জুন কি হয়েছে তা গোয়েনের কাছে জানতে চাইলে গোয়েন তাকে খুলে বলে যে কেন তার মা এত বেশি রেগে গিয়েছে। সব কথা শুনে জুন গোয়েনকে তার মায়ের কাছে গিয়ে তাকে সরি বলতে বলে। বেচারি ভয়ে ভয়ে তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইলে তার মা কেন যেন আরো বেশি রেগে যায়। যদিও লি গত 8 বছর ধরে গোয়েনকে লালন পালন করে বড় করেছে, কিন্তু সে কখনোই গোয়েনকে নিজের মেয়ের মতো করে দেখেনি। মূলত লি গোয়েনকে একদমই পছন্দ করে না, কিন্তু জুন গোয়েনকে অনেক ভালোবাসে। সে গোয়েনের সব ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করে। অন্যদিকে জুই গত 8 বছর ধরে তার হারিয়ে ফেলা মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। নিজের নারী ছেঁড়া ধনকে এভাবে ফেলে দেওয়ার অপরাধ বোধ তাকে আজও কুড়ে কুড়ে খাচ্ছে। সে সব সময় ওই লেকের কাছে এসে দাঁড়িয়ে থাকে যেখানে সে শেষবারের মতো তার মেয়েকে রেখেছিল। একদিন রাতে গোয়েন খাবার খাওয়ার জন্য তার মাকে ডাকতে যায়, কিন্তু মা রেগে গিয়ে তার মুখের ওপর দরজাটি বন্ধ করে দেয়। এতে গোয়েন মনে অনেক কষ্ট পায়। গোয়েনকে এমন কষ্ট পেতে দেখে জুন তাকে আদর করে বুঝিয়ে বলে যে তার মায়ের আজ মন ভালো নেই, আর গোয়েন তার বাবার কথা বুঝেও যায়। সেদিন রাতে লি হাতে একটি লকেট নিয়ে উদাস হয়ে বসে থাকে। কিছুক্ষণ পর সেখানে জুন এলে সে জুনকে বলে যে জানো, এই লকেটটি আমাদের পারিবারিক লকেট। আমার নানু এটা আমার মাকে দিয়েছিল আর আমার মা আমাকে দিয়েছে, কিন্তু আমি কি কখনো পারবো আমার নিজের সন্তানকে এটি দিতে? আসলে লি চায় তার নিজের একটা বাচ্চা হোক, কিন্তু এর আগে তার 3 বার মিসক্যারেজ হয়ে গেছে। লি এর নিজের কোনো বাচ্চা হচ্ছে না, তাই সে গোয়েনকেও সহ্য করতে পারে না। আসলে গোয়েনের পিঠে জন্মগতভাবে 3টি কালো তিল আছে। তো কোনো এক জ্যোতিষী লিকে বলেছিল কোনো মানুষের পিঠে যদি এমন 3টি তিল থাকে তাহলে সে ঘরে অভিশাপ ডেকে নিয়ে আসে। তাই লি অমন অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে গোয়েনকেই তার নিজের জীবনের জন্য অভিশাপ মনে করে। লি আর জুনের মধ্যে গোয়েনকে নিয়ে প্রায়ই ঝগড়া হয়। লি চায় গোয়েন যেন এই ঘর এবং তার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যায়, কিন্তু জুনের জন্য তো গোয়েন পর কেউ না, বরং সে তার নিজের সন্তান ছিল। সে লিকে যতটা ভালোবাসে গোয়েনকেও ঠিক ততটাই ভালোবাসে। এরপর একদিন জুন গোয়েনকে নিয়ে একটি মিউজিয়ামে ঘুরতে যায়। সেই মিউজিয়ামে জুনের 8 বছর ধরে কঠোর পরিশ্রম করে তৈরি করা একটি ক্রিস্টালের ভাস্কর্য ছিল, যার নাম ক্রিস্টাল গার্ল। সে নিজের মেয়ে গোয়েনকে লেকের
লেকের পাশ থেকে খুঁজে পাওয়া থেকে শুরু করে তাকে হাঁটতে শেখানো, গাইতে শেখানো, নাচতে শেখানো, তার মেয়ের জীবনের 8 বছর ধরে বড় হয়ে ওঠার সফরকে খুব সুন্দরভাবে এই ভাস্কর্যের মধ্যে ফুটিয়ে তুলেছে। ওই দিন জুইও তার এক বন্ধুর সাথে সেই মিউজিয়ামে এসেছিল। সেখানে এত বছর পর সে তার মেয়েকে আবারও দেখতে পায়, কিন্তু তারা কেউই কাউকে চিনতে পারে না। জুই মিউজিয়ামে ঘুরে দেখতে দেখতে হঠাৎ তার ক্রিস্টাল গার্লের দিকে নজর পড়ে। তার কাছে এই ভাস্কর্যটি খুবই ভালো লাগে, কারণ এই ভাস্কর্যটিতে একটি বাচ্চার জীবনের সফরকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। জুই যেন এই ভাস্কর্যটির মধ্যে তার হারিয়ে ফেলা মেয়েটির একটু একটু করে বড় হওয়ার সফরকে দেখতে পাচ্ছিল। কিছুদিন পর আবারও জুন আর লি এর মধ্যে গোয়েনকে নিয়ে ঝগড়া হয়, যা কিনা গোয়েনও বাইরে থেকে শুনতে পাচ্ছিল। লি জুনকে বলে, আমাদের বিয়ের একদিন পরেই তুমি গোয়েনকে তুলে বাসায় নিয়ে এসেছিলে। যেদিন থেকে তুমি ওকে নিয়ে এসেছো সেদিন থেকে আমাদের মধ্যে আর কোনো কিছুই ঠিক নেই। তুমি তো আমার থেকে বেশি ওই গোয়েনকে ভালোবাসো। ওর জন্য তুমি যা যা করো কখনোই তা আমার জন্য করনি। আজ আমাদের মধ্যে যত সমস্যা চলছে সবকিছুই ওই অভিশপ্ত গোয়েনের জন্য। লি এর এসব কথা শুনতে পেরে গোয়েনও জেনে যায় যে জুন আর লি তার আসল বাবা মা না। পাশাপাশি সে এই প্রশ্নের উত্তরও পেয়ে যায় যে তার মা কেন তাকে এত ঘৃণা করে। গোয়েন আজ নিজের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়ে। পরদিন স্কুলে যাওয়ার পরও গোয়েন গভীর চিন্তায় আনমনা হয়ে বসে থাকে। ছোট বাচ্চাটির মনে যেন এক চাপা কষ্টের পাহাড় জমে আছে, যা সে কাউকে দেখাতেও পারছে না। কিছুদিন পর জুই তার ট্যাবে মিউজিয়ামে তোলা ভাস্কর্যের ছবিগুলো দেখছিল। তখন জুনের তৈরি করা ভাস্কর্যটির ছবি ভালো করে দেখতেই সে খেয়াল করে যে ভাস্কর্যের ভিতরে থাকা ছোট শিশুটি একেবারে তার মেয়ের মতো দেখতে। তার বারবার এটা মনে হতে থাকে, যেদিন সে তার মেয়েটিকে লেকের পাশে রেখে দিয়েছিল সেদিন তার বাচ্চাটিকে দেখতে ঠিক এমনই লাগছিল। তাছাড়া মিউজিয়ামের এক স্টাফ তাকে বলেছিল এই ভাস্কর্যটি যে তৈরি করেছিল সে তার 8 বছরের মেয়ের জীবনের সফরকে এই ভাস্কর্যের মধ্যে তুলে ধরেছে। আর জুই যে তার মেয়েকে হারিয়েছে তারও তো 8 বছর বয়স। তাহলে এই মেয়েটি তার হারিয়ে ফেলা সেই মেয়ে না তো? তাই ভেবে সে সাথে সাথে তার বন্ধু মিস্টার লুকে কল করে জুন আর তার মেয়ের সব ইনফরমেশন বের করতে বলে। এর পরের দৃশ্যে জুন একদিন বাসায় ফিরে দেখে গোয়েন একটি কাগজের মধ্যে পিয়ানোর ছবি এঁকে সেটিকে পিয়ানো ভেবে বাজাচ্ছে। এটা দেখে জুনের কাছে একটু খারাপ লাগে, তাই সে লিকে কল করে বলে, চলো না আমরা গোয়েনকে একটি পিয়ানো কিনে দেই। মেয়েটা কাগজের মধ্যে পিয়ানো এঁকে সেটাকে বাজাচ্ছে, কিন্তু লি সরাসরি জুনকে পিয়ানো কিনতে বারণ করে দিয়ে কল কেটে দেয়। অন্যদিকে মিস্টার লু জুইর কথা মতো জুন আর গোয়েনের সম্পর্কে ইনফরমেশন নিয়ে জুইর কাছে আসে। সে জুইকে বলে সবার থেকে পাওয়া ইনফরমেশন এটাই প্রমাণ করে যে গোয়েন জুনের নিজের মেয়ে। আসলে জুন গোয়েনকে এত আদর যত্ন আর ভালোবাসায় বড় করেছে যে তার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই এটাই ভেবে নিয়েছিল যে গোয়েন তার নিজেরই মেয়ে। মিস্টার লু এর কাছে গোয়েনের সম্পর্কে এই কথাগুলো জানতে পেরে মুহূর্তের মাঝেই জুইর মনটা খারাপ হয়ে যায়। এদিকে জুনের কাছে পিয়ানো কেনার জন্য যথেষ্ট টাকা ছিল না, তাই সে কাঠ দিয়ে নিজ হাতে একটি পিয়ানো বানিয়ে ঘুমিয়ে থাকা গোয়েনের কাছে এনে রেখে দেয়। তবে সেদিন পিয়ানোটি বানিয়ে বাসায় ফিরতে ফিরতে জুনের অনেক দেরি হয়ে যায়, আর তাকে কেন্দ্র করেই লি আর জুনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। লি জুনকে বলে, তুমি শুধু গোয়েনকেই ভালোবাসো, ওর কোনো কিছুতেই একটু কমতি সহ্য করতে পারো না তুমি। ওকে তুমি সেই সকল জিনিসগুলো এনে দাও যা কিনা আমার কাছেও নেই। আচ্ছা, আজ একটা সত্যি কথা বলবে, গোয়েন তোমার নিজের জন্মের সন্তান তাই না? গোয়েনের মায়ের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল, তার ফলই হলো এই গোয়েন, তাই তো? নিজের স্ত্রীর মুখে তার চরিত্র সম্পর্কে এমন বাজে কথা শুনতে পেয়ে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নিজেকে আর সামলে রাখতে না পেরে সে রেগে মেগে বাসা থেকে বের হয়ে যায় আর বাইরে এসে জোরে জোরে চিৎকার করতে থাকে। জুনের এমন করে বাসা থেকে বের হয়ে যাওয়াতে লির তার জন্য চিন্তা হতে থাকে, তাই সে কাঁদতে কাঁদতে তার বান্ধবী মিমিকে কল করে তার সাথে সবকিছু শেয়ার করে, আর তার বান্ধবীও তাকে সান্ত্বনা দেওয়ার ট্রাই করে। তবে এবারও লিয়ের সব কথাগুলো গোয়েন তার রুমে বসে শুনতে পায়, আর সে বুঝতে পারে আজও তার বাবা মায়ের মধ্যে তাকে নিয়েই ঝগড়া হয়েছে। পরদিন গোয়েন স্কুলে যাওয়ার পর লি তার রুমটি গুছাতে এসে একটি নোট পায়, যেখানে গোয়েন তার মাকে উদ্দেশ্য করে লিখেছে, মা, কাল বাবা আমার জন্য পিয়ানো নিয়ে এসেছে, তাই তুমি বাবার সাথে অনেক রাগ করে আছো তাই না? মা, আমার পিয়ানোর কোনো প্রয়োজন নেই, আমি আর পিয়ানো কখনো বাজাতেও চাইবো না, তুমি আর মন খারাপ করে থেকো না। দেখো, তোমার জন্য আমি চকলেট রেখে দিয়েছি, প্লিজ খেয়ে নিও। তবে লি গোয়েনের নোটটি পড়ে খুব একটা খুশি হয় না। যদিও গোয়েন জানে যে জুন আর লি তার বাবা মা না, তারপরও সে মনে মনে তাদেরকে নিজের আসল বাবা মাই মেনে নিয়েছে। তাই তো লি তাকে এত ঘৃণা করার পরও মায়ের জন্য তার ভালোবাসা
ভালোবাসা একটুও কমে না। অন্যদিকে জুন লিয়ের সাথে রাগ করে আর বাসায় ফিরে না এসে তার কলিগের সাথে বিজনেস ট্রিপে চলে যায়। এদিকে লি বাসায় কাজ করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরের দৃশ্যে তাকে তার বান্ধবী মিমির সাথে হসপিটালে দেখানো হয়। লিয়ের সব চেক আপ করার পর ডাক্তার মিমিকে বলে যে লিয়ের তো ব্লাড ক্যান্সার হয়েছে। এই কথা শুনে মিমি তো একদমই শক হয়ে যায়। সে কিছুতেই এটা বুঝে উঠতে পারছিল না যে কি করে সে তার বান্ধবীকে মুখ ফুটে এই কথাটি জানাবে। ডাক্তার বলেছেন লিয়ের আরো কিছু ফাইনাল টেস্ট বাকি আছে, তাই কাল যেন তারা আবার হসপিটালে আসে। এরপর মিমি লিকে নিয়ে বাসায় চলে আসে। মিমি জুনকে লিয়ের শারীরিক অবস্থা জানানোর জন্য বারবার কল করতে থাকে, কিন্তু জুন তো নিজের দুনিয়াতেই হারিয়েছিল, তাই সে কারো কলই পিক করে না। তবে সেদিন রাতে লি আবারও অজ্ঞান হয়ে যায়, আর যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে হসপিটালে দেখে, যেখানে তার সামনে গোয়েন দাঁড়িয়ে আছে। গোয়েন মাকে গরম পানি খেতে দেয়। তখন লি জিজ্ঞাসা করে, তুমি কি করে আমাকে হসপিটালে নিয়ে এসেছো? গোয়েন বলে, আমাকে স্কুলে শিখিয়েছিল বাসায় কোনো প্রবলেম হলে ইমার্জেন্সি নাম্বারে কল করতে হয়। বাবা তো এখনো বাসায় ফিরেনি, তাই আমি তোমার কাছে থেকে তোমার দেখাশোনা করব। তুমি একটু দুশ্চিন্তা করো না মা। ছোট্ট গোয়েনের নিষ্পাপ ভালোবাসা আজ লিয়ের মনকেও নরম করে দিয়েছে। তাই তো জীবনে প্রথমবার সে গোয়েনকে নিজের কাছে ঘুমাতে বলে। তাই গোয়েনও খুশি হয়ে তার মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। গোয়েন আর লিকে একসাথে ঘুমিয়ে থাকতে দেখে মিমিও অনেক অবাক হয়ে যায়। এরপর সে আবারও জুনকে কল করে। এবার জুন কল পিক করলে মিমি তাকে সবকিছু খুলে বলে যে লি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। এ কথা শুনে জুন দ্রুত হসপিটালে ছুটে আসে। সে হসপিটালে এসে দেখে গোয়েন লিকে স্যুপ খাইয়ে দিচ্ছে। মা আর মেয়েকে এতটা কাছে দেখে জুনের চোখে পানি চলে আসে। সে এমন না বলে লিকে একা রেখে চলে যাওয়ার জন্য তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। পাশে থাকা গোয়েন কান্না করতে করতে বলে, সবকিছু আমার জন্য হয়েছে। আমি যদি পিয়ানো বাজানো না শিখতাম তো বাবা আমার জন্য পিয়ানো নিয়ে আসতো না, তাহলে আর পিয়ানোর জন্য তোমরা দুজন ঝগড়া করতে না, আর নাই আমার মা এমন অসুস্থ হয়ে পড়তো। 8 বছর ধরে অমন নিষ্পাপ আর বুদ্ধিমতী একটি মেয়েকে লি ঘৃণা করে এসেছে। এ কথা ভেবে তারও অনেক কষ্ট হতে থাকে। সে কখনোই বাচ্চাটিকে মন থেকে ভালোবাসেনি, উল্টো তার সাথে কত খারাপ আচরণ করেছে। এই অনুশোচনা বোধ তাকে ভেতর থেকে অনেক কষ্ট দিচ্ছিল। তাই সে জুন আর গোয়েনের কাছে মন থেকে ক্ষমা চায়, আর এখন তাদের পরিবার প্রকৃত অর্থে সম্পূর্ণ হয়। অন্যদিকে গোয়েন যে জুনের মেয়ে এই কথা জানার পরও জুইর মন কিছুতেই মানছিল না, কারণ তার মেয়েকে হারিয়ে ফেলার তারিখ আর গোয়েনের জন্মদিনের তারিখ একই ছিল। তাই সে একটাবার জুনের মেয়ের সাথে দেখা করার জন্য তার স্কুলে আসে, কিন্তু স্কুলে গোয়েনের কিছু বন্ধুর থেকে সে জানতে পারে যে আজ গোয়েন স্কুলে আসেনি। এদিকে হসপিটালে লিও জানতে পারে যে তার ব্লাড ক্যান্সার হয়েছে। সবকিছু জানতে পেরে লি অনেক ভয় পেতে থাকে। জুন লিকে ভরসা দিয়ে বলে, তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে লি। ডাক্তার বলেছে কোনো মানুষের সাথে যদি তোমার বোন মেরু ম্যাচ হয়ে যায় আর সে যদি তোমায় তার বোন মেরু দেয় তাহলে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। লি কাঁদতে কাঁদতে বলে, এই চিকিৎসার জন্য তো অনেক বেশি টাকা লাগবে, এত বেশি টাকা আমরা কোথায় পাবো বলো? লি আর জুনের কথাগুলো গোয়েনও শুনতে পায়, আর সেও জেনে যায় যে তার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছে। যদি সঠিক সময়ে তার মাকে চিকিৎসা না দেওয়া যায় তাহলে সে সারা জীবনের মতো তার মাকে হারিয়ে ফেলবে। বেচারি তো সবে মাত্র তার মায়ের ভালোবাসা পেতে শুরু করেছিল, আর এখনই নাকি তার মাকে বাঁচানোর জন্য পর্যাপ্ত পরিমাণ টাকাও নেই তাদের কাছে। যাই হোক, পরদিন জুই আবারও গোয়েনের সাথে দেখা করার আশায় তার স্কুলের সামনে অপেক্ষা করতে থাকে। গোয়েন স্কুল থেকে বের হলে জুই তার কাছে গিয়ে বলে, তুমি জুনের মেয়ে গোয়েন তাই না? আমি তোমার বাবার বন্ধু হই, তুমি কি আমায় তোমার বাবা মায়ের কাছে নিয়ে যেতে পারবে? গোয়েন বলে, আমার মা তো অসুস্থ, তাই বাবা মা দুইজনই হসপিটালে। তখন জুই বলে, ঠিক আছে তাহলে চলো আমরা হসপিটালেই যাই। গোয়েনও তার কথায় রাজি হয়ে যায়। হসপিটালে যাওয়ার পর জুইর কাছে লিয়ের এমন অবস্থা দেখে কিছুটা খারাপ লাগে, তাই সে ভাবে তাদের সাথে এমন অবস্থায় কথা বলাটা ঠিক হবে না। অতঃপর সে তাদের সাথে দেখা না করেই ফিরে আসে। তো লিয়ের অবস্থা দিন দিন আরো খারাপ হতে দেখে গোয়েন নিজেই তার মায়ের জন্য টাকা জোগাড় করতে তার বন্ধুদেরকে নিয়ে একটি আইডিয়া বের করে। তারা সবাই স্কুল শেষে রাস্তায় একসাথে মিলিত হয়ে খুব সুন্দরভাবে ডান্স পারফরমেন্স করতে থাকে। এখন এতগুলো বাচ্চার এত সুন্দর ডান্স পারফরমেন্স দেখে সেখানে মানুষের ভিড় লেগে যায়, যে ভিড়ের মধ্যে জুইও ছিল। ডান্স পারফরমেন্স শেষ করে গোয়েন সবার কাছে মিনতি করে বলে, আমার মা অনেক অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। ডক্টর বলেছে আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আপনারা সবাই আমাকে একটু সাহায্য করুন। এই বলে বাচ্চাটি কান্নায় ভেঙে পড়ে। এমন ছোট একটি বাচ্চার নিজের মায়ের জন্য এত ভালোবাসা, নিজের মাকে বাঁচানোর জন্য এমন চেষ্টা দেখে সকলেই ইমোশনাল হয়ে যায়। জুইও গোয়েনের কান্না আর সহ্য করতে পারছিল না। সে দৌড়ে এসে গোয়েনকে জড়িয়ে ধরে এবং সব থেকে
বেশি টাকা সেই গোয়েনকে দেয়। এরপর জুই গোয়েনকে একটি শান্ত জায়গায় নিয়ে এসে তাকে অনেক আদর করে তার সাথে গল্প করতে শুরু করে, কেননা তার এটা জানতে হবে যে গোয়েন আসলে তার হারিয়ে যাওয়া মেয়েটি কিনা। এক পর্যায়ে সে গোয়েনের কাছে তার পিঠ দেখতে চায়। গোয়েন তার পিঠ দেখালে সেখানে থাকা 3টি তিল দেখে জুইর তো আনন্দের কোনো সীমা থাকে না। সে বুঝতে পারে যে এটাই তার হারিয়ে ফেলা মেয়ে। 8 বছর পর আজ সে তার মেয়েকে খুঁজে পেয়ে খুশিতে কান্না করতে থাকে, কিন্তু সে গোয়েনকে বলে না যে সেই তার আসল মা। শুধু গোয়েনের মুখ থেকে একবার মা ডাক শোনার জন্য তার বুকটা হাহাকার করতে থাকে। এদিকে জুনো লিয়ের চিকিৎসার টাকা কোনোভাবেই জোগাড় করতে পারছিল না। তবে এরই মাঝে জুই তার ক্রিস্টাল গার্ল মূর্তিটি কিনবে বলে তার সাথে একটি রেস্টুরেন্টে দেখা করতে আসে। জুই তেমন কথা না ঘুরিয়ে সরাসরি বলে দেয় যে গোয়েন তার নিজের মেয়ে। সে বলে গোয়েনের জন্ম তারিখ আর তার পিঠের পেছনের কালো দাগ এটাই প্রমাণ করে যে সেই আমার মেয়ে। 8 বছর আগে সেই লেকের পাশে ফেলে যাওয়া বাচ্চাটির হতভাগী মা আমি নিজেই। সবকিছু জেনে জুন জুইয়ের মুখের ওপর আর কিছুই বলতে পারে না। বুক ভরা কষ্ট নিয়ে শুধু এতটুকুই বলে যে আপনি কবে আপনার মেয়েকে নিয়ে যেতে চান। কিন্তু জুই জানতো যে জুন গোয়েনকে কত বেশি ভালোবাসে। একটা বাচ্চাকে জীবনে পেয়ে তাকে হারিয়ে ফেলার যন্ত্রণা যে কতটা কষ্টদায়ক এতগুলো বছরে সে তা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। সে জুনকে মন থেকে কৃতজ্ঞতা জানায় এতগুলো দিন ধরে তার মেয়েকে এত ভালো করে মানুষ করার জন্য। জুই জুনকে বলে আমি আপনার গোয়েনকে আপনার কাছ থেকে কেড়ে নিতে আসিনি, আমি শুধু গোয়েনকে তার জীবনে খুশি দেখতে চাই। গোয়েন তার মাকে এভাবে অসুস্থ হয়ে থাকতে দেখে অনেক কষ্ট পাচ্ছে। তার মায়ের সঠিকভাবে চিকিৎসা নিশ্চিত করতে আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনারা আমার মেয়েকে এত আদর যত্ন করে বড় করে তুলেছেন, তার প্রতিদান আমি কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবো না। আপনাদের পরিবারের হয়ে পাশে দাঁড়ানোর জন্য দয়া করে আমাকে একটা সুযোগ দিন। কিন্তু জুন সরাসরি তার কাছ থেকে সাহায্য নিতে বারণ করে দেয়। সে বলে আমি গোয়েনকে নিজের মেয়ে ভেবেই বড় করেছি। নিজের মেয়েকে বড় করে তোলার জন্য আপনার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না। আমার ওয়াইফের চিকিৎসার খরচ আমি অবশ্যই কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নিতে পারবো। কিছুদিনের মধ্যে লিয়ের শরীর আরো খারাপ হয়ে যেতে থাকে আর জুনও তার চিকিৎসার টাকা জোগাড় করতে অনেক ব্যস্ত হয়ে পড়ে। তাই উইকেন্ডে জুই জুনকে রিকোয়েস্ট করে গোয়েনকে তার বাসায় নিয়ে আসে। একদিনের জন্য হলেও জুই তার মেয়ের সাথে কিছুটা সময় কাটাতে পারছে এই ভেবেই সে অনেক খুশি হয়ে যায়। হসপিটালে কেমোথেরাপির জন্য লিয়ের সকল চুল ঝরে পড়ে যায়। নিজের মাকে এমন করুণ অবস্থায় দেখে গোয়েনের অনেক কষ্ট হয়। এরপর লিয়ের জন্মদিনে গোয়েন তার জন্য স্টোরে গিয়ে একটি ক্যাপ কিনে এনে তাকে পরিয়ে দেয়। গোয়েনের চোখে নিজের জন্য এত ভালোবাসা দেখে সে নিজের কান্না থামিয়ে রাখতে পারে না। সেদিন জুই হসপিটালে এসে আবারও জনকে অনেকভাবে বোঝাতে থাকে যাতে সে লিয়ের চিকিৎসার জন্য তার টাকাটা অ্যাকসেপ্ট করে, কারণ এখন তো তারা একটি পরিবারের মতোই। আর গোয়েনই তাদেরকে একটি পরিবারে জুড়ে দিয়েছে। তাই শেষে জুনও জুইয়ের হেল্প নিতে রাজি হয়ে যায়। এরপর জুই লিয়ের সাথে দেখা করতে গেলে লি জুইকে বলে আমার চিকিৎসার জন্য আপনার এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আমি আদৌ বাঁচবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। তার থেকে আপনি বরং এই টাকাগুলো গোয়েনের ভবিষ্যতের জন্য রেখে দিন। আমি গোয়েনের দায়িত্ব আপনার হাতে তুলে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই। উত্তরে জুই বলে তুমি অবশ্যই বাঁচবে লি, এখন শুধু তোমার ভাবা উচিত তুমি কি করে সুস্থ হতে পারবে। এরপর যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন কিন্তু তোমাকেই গোয়েনের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আসলে লিয়ের হাতে এখন খুব অল্প সময় ছিল, কিন্তু এখনো পর্যন্ত তার বোন ম্যারো কারো সাথেই ম্যাচ করেনি। কিছুদিন পর ডাক্তার জুনকে বলে একজন মানুষকে খুঁজে পাওয়া গেছে যার বোন ম্যারো লিয়ের সাথে ম্যাচ করেছে, কিন্তু সে লিকে তার বোন ম্যারো দিতে বারণ করে দিয়েছে। তিনি আরো বলেন এখন লিয়ের বেঁচে থাকা ওই লোকটির ওপর নির্ভর করছে। তাই তারা সবাই মিলে ওই লোকটির কাছে গিয়ে লিয়ের প্রাণ বাঁচানোর জন্য আকুতি মিনতি করতে থাকে যাতে সে তার বোন ম্যারো দিতে রাজি হয়। তারা এর জন্য তাকে অনেক টাকাও দিতে চায়, কিন্তু বোন ম্যারো দেওয়ার সময় অনেক ক্ষেত্রে ডোনারের জীবনের ঝুঁকি থাকে। তাই ওই লোকটি তাদের প্রস্তাবে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাই সবাই অনেক হতাশ হয়ে বাসায় ফিরে আসে। কিন্তু ছোট্ট গোয়েন এত সহজেই হাল ছেড়ে দিতে চায় না। তাই তো সেদিন মধ্যরাতে সে একাই বেরিয়ে পড়ে। বাইরে অনেক ঝড় বৃষ্টি হওয়ার পরও সে এসব কিছুর পরোয়া না করে সে ওই লোকটির দরজার সামনে গিয়ে দাঁড়ায় আর চিৎকার করতে করতে বলতে থাকে আমার মাকে তুমি বাঁচিয়ে নাও আঙ্কেল। একটি ছোট্ট শিশুর তার মায়ের প্রতি এত ভালোবাসা দেখে তো পাথরেরও মন গলে যাবে, আর ওই লোক তো একজন মানুষ। তখন ওই লোকটি গোয়েনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে ঠিক আছে আমি তোমার মাকে আমার বোন ম্যারো দেব। ততক্ষণে গোয়েনকে খুঁজতে খুঁজতে জুন জুই আর তার বন্ধু সেখানে চলে আসে। এরপর লিয়ের অপারেশনের দিন চলে আসে। সবাই লিকে নিয়ে অনেক ভয় পাচ্ছিল, কারণ লিয়ের অপারেশন সফল হতেও পারে আবার নাও হতে পারে। যদি অপারেশন সফল না হয় তাহলে তারা সবাই সারা জীবনের মতো লিকে হারিয়ে ফেলবে। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে লি গোয়েনকে ওই লকেটটি পরিয়ে দিয়ে যায় যেটি কিনা সে তার নিজের সন্তানকে পরাতে চেয়েছিল।
চেয়েছিল। তার মানে লি এখন মন থেকে গোয়েনকে নিজের সন্তান মেনে নিয়েছে। গোয়েন মাকে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছি মা, তুমি তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো। এরপর সিন কাট হয় এবং এর পরের দৃশ্যে জুন, লি আর গোয়েনকে একসাথে দেখানো হয়, যারা কিনা একে অপরের সাথে বেশ হাসি আনন্দে সময় কাটাচ্ছে। তার মানে লিয়ের অপারেশন সফল হয়েছে এবং সে প্রাণে বেঁচে গিয়েছে। কিছুক্ষণ পর সেখানে জুই আসে, কিন্তু গোয়েন এখনো এটা জানে না যে জুই তার আসল মা। সে এখনো জুইকে আন্টি বলেই ডাকে। গোয়েন জুইকে বলে, আন্টি, আমার মাকে এত সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। গোয়েনকে তার পরিবারের সাথে এত হাসি খুশি দেখে জুই নিজেও অনেক খুশি। তবে সে শুধু একটা বার গোয়েনের মুখ থেকে মা ডাক শুনতে চায়। তাই সে গোয়েনকে বলে, তুমি শুধু একবার আমাকে মা বলে ডাকবে। এই কথা শুনে গোয়েন মন খারাপ করে তার মা বাবার কাছে ফিরে যেতে থাকে। তখন জুইও বুকে শত কষ্ট নিয়ে ফিরে আসতে নিলে গোয়েন পেছন থেকে চিৎকার করে তাকে মা বলে ডেকে ওঠে। নিজের মেয়ের মুখে প্রথমবারের মতো মা ডাক শুনতে পেয়ে জুইয়ের খুশির কোনো ঠিকানা থাকে না। সে খুশিতে তার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। গোয়েন জুইকে মা বলে ডাকাতে জুন আর লিও খুশি হয়ে যায়। এর সাথে এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে ভালোবাসার মধ্যে এক অবিশ্বাস্য শক্তি থাকে। নিষ্পাপ ভালোবাসা দিয়ে জীবনের সব থেকে কঠিন বাজিতেও খুব সহজে জিতা যায়, যেমনটা আজ এই পরিবারের সকলে জিতেছে। তো বন্ধুরা, আজকের মুভিটির এক্সপ্লেনেশন তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও। আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইবও করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।